মনে রাখার কৌশল এক, এই যে প্যাটার্নে আমরা গতকালকের গতকালকের ক্লাসে দেখলাম না, ওই অনুচ্ছেদ এবং বিষয়বস্তু মনে বিধি। রাখার নিয়ম, তো এখানেও সেটা আছে। এখানে আপনারা দেখে নেবেন। তবে এটা তৈরি করতে আপনারা ব্যবহার করতে পারেন আমার যে ফাউন্ডেশন নোট সেটা। ঠিক আছে? আমার বার মানে আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট থেকে আপনারা বা বিআরএক থেকে সূচিপত্রের সহায়তা নিয়ে এটা তৈরি করা। আপনারাও চাইলে নিজেরা করে নিতে পারেন। যেমন দুই আছে সংজ্ঞাসমূহ, তিনে আছে মেয়াদন্তে খারিজ, সংক্ষিপ্তভাবে মানে কিওয়ার্ড। চারে হচ্ছে আদালত বন্ধ, পাঁচে হচ্ছে মেয়াদ বৃদ্ধি বা বিলম্ব, ছয় হচ্ছে বৈধ অপরগতা, আজই পড়লাম। নয় হচ্ছে সময়ের অবিরাম চলন, একবার চললে আর বন্ধ হবে না ঘড়ি। 12 কার্যধারায় সময় গণনা। 14 হচ্ছে এখতিয়ার বিন আদালতে। আর অনুচ্ছেদ, এখানে আরো কিছু সেকশন আছে, পরামর্শ হচ্ছে নিজে খাতায় ছকটি সম্পূর্ণ করে নেবেন। ঠিক আছে? এই যে এখানে জায়গাও রেখেছি, প্রয়োজনে করবেন, তাহলে নিজে করলে এটা বেশি দিন মনে থাকে। অনুচ্ছেদ 3, দখল উদ্ধার 6 মাস। এটা কিন্তু আসে এসআর অ্যাক্টের কত ধারায় মামলা? 9 ধারায়। 10, অগ্রকয় 1 বছর মেয়াদ। তারপরে 113, চুক্তি প্রবল 1 বছর। অবশেষে নোট কুরিয়ার করতে সক্ষম হলাম। আসলে নোটটাকে কমপ্লিট করার পরে বেশ কয়েকটি চার্ট তৈরি করার পরিকল্পনা ছিল, সেগুলো হচ্ছিল না সময়ের অভাবে। এই কারণে আমি আরো 2 দিন এক্সট্রা সময় নিয়ে নোটটাকে একেবারে কমপ্লিট করে তারপরে আজকে কুরিয়ার করলাম। তো এতে আমি নোট স্যাটিসফাইড। এখন আপনারা এই নোট পড়ে আশা করি অনেক উপকৃত হবেন। কিন্তু গত শনি রবিবারের দিকে যদি 2 দিন আগে নোট পাঠাতাম, তাহলে নোটের অনেক মানে কিছু চার্ট মিসিং হয়ে থাকতো যেগুলো আমার প্ল্যানে ছিল। আচ্ছা। তো নিজে স্যাটিসফাইড না হলে তো সেটা পাঠাতে পারি না। আর জি। কামরুজ্জামান ভাই যেটা চেয়েছেন সেটা জি। পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। তো আমরা গত ক্লাসে পড়ছিলাম তামাদি আইনের মনে রাখার কৌশল 1। তো মনে রাখার কৌশলে আমি নিচে লিখে দিয়েছিলাম যে বাকিটুকু নিজেরা করে নেবেন। তো আমি দেখেন এটা কমপ্লিট করে দিয়েছি। ধারা 2, সংজ্ঞাসমূহ। 3, মেয়াদান্তে খারিজ। 4, আদালত বন্ধ। 5, বিলম্ব মৌকুফ। 6, বৈধ অপারগতা। 7, একাধিক অপারগ বিশেষ ব্যতিক্রম। 8, 9, অবিরাম চলন। 10, প্রকাশ্য সি। 11তে বৈদেশিক চুক্তি। 12তে কার্যধারা। 14তে এখতিয়ারবিহীন। 15তে বৈদেশিক চুক্তি। 18তে প্রতারণার ফলাফল। 19-এ প্রাপ্তি স্বীকারের ফলাফল। 22-এ পক্ষভুক্তি। 23-এ অবিরাম চুক্তি ভঙ্গ। 26-এ সুখাধিকার। 29-এ সংরক্ষণ। তো আমার যে শর্ট নোট আছে, শর্ট নোটে যে সেকশনগুলোকে টার্গেট করেছি সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনাকে মুখস্থ করতে পারতে হবে। আপনারা খাতায় এইভাবে প্র্যাকটিস করবেন, ধারে লিখে নিয়ে এর বিষয়বস্তুগুলো মনে থাকছে কিনা। এই যে কিওয়ার্ড ব্যবহার করেছে, এটাই এই কিওয়ার্ড যদি আপনার মনে থাকে তাহলে কোন ধারাতে কি আছে এটা কিন্তু ভুল হবে না। ধারাভিত্তিক প্রশ্ন কিন্তু বেশি আসে, 50% ধারাভিত্তিক প্রশ্ন হয়। তো ঠিক আছে ভাই, জি। এই এই অংশটুকু দেওয়ার উদ্দেশ্য তো বুঝতে পেরেছেন। জি। জি। এটা উপকার হবে। জি, হবে স্যার। আচ্ছা, হবে স্যার। প্রয়োজনে আপনি আরো কিছু টেকনিক ডেভেলপ করে নিতে পারেন। আর কালকে আপনাকে ক্লাস শেষে একটা কি পাঠালাম, ওই যে জি জি টেকনিক, স্যার, ওই ধরনের যে টেকনিক খুব ওই ধরনের এবং টেকনিক আমার পছন্দ না, আমার শুট করে না। মানে ওই যে আমার যে টেকনিক মনে রাখার কৌশল, যেমন অ্যাডভোকেট মক্কেলের পক্ষে আদালতে মামলা পরিচালনা করে জনগণের উপকার করেন, দেখেন সুন্দর একটা বাক্য দিয়ে দিয়েছি তাই না? জি, তারপরে আর একটা এছাড়া একটা মনে রাখার কৌশল বাক্য একটা আছে। লাইনে 4টা অধ্যায় থেকে গেল। তো এটা মনে থাকবে, আর আপনি অগা আজা বিবি এরকম কেমন জি জি কেমন জি। শব্দ, এগুলো কৌশল, এগুলো আর মাথা নষ্ট করার ফল। ওগুলো মনে রাখতে লাগলে ভুল মানে মূল জিনিসই ভুলে যাবেন। আমরা পড়ছি আইন আদালত বা এমসিকিউ ফাইনাল টাচ নোটেতে, যেমন এই যে এই মনে রাখার কৌশল 2, হ্যাঁ, এটা আপনার ফাউন্ডেশন নোটেও কিছুটা ছিল। তো এখানে দেখেন যে খুব দারুণ কিছু মিল আছে সংখ্যা ভিত্তিক। এই তিনটি 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 কি তিনটি? তামাদির বিষয়বস্তু 3টি, বৈধ অপরাধ 6 ধারায় 3 প্রকার,
তারপরে তামাদি আইনের মোট তফসিল তিনটি, রিভিউ তিনটি। বুঝতে পারলেন? এগুলো তিনটি, চারটি কি কি আছে? অনেকগুলো আছে। আপিল দায়ের তামাদির মেয়াদ চারটি আছে। সিভিল সিভিল আপিলের ক্ষেত্রেও চারটি আছে। দেখেন এগুলো হচ্ছে ধারা বনচ্ছেদ। তারপর সুখাধিকার, এটাও কিন্তু চারটি ধারা আছে। সুখাধিকার নিয়ে কিন্তু ধারা কয়টি? চারটি। দুই, চারটি। দুইয়ের 5, 26, 27 এবং 29-এ কিন্তু সুখাধিকারের কথা বলা আছে। যদি এরকম প্রশ্ন আসে নিম্নের কোন ধারাগুলো নিয়ে, মানে কোন ধারাগুলোতে সুখাধিকার বিষয়ে আলোচনা করা হয়েছে, তো এই ছয়টাই, এই চারটাই হবে। লিগ্যাল ডিজিবিলিটি কি? চারটি ধারায় আলোচনা করেছে, 6, 7, 8, 9। হুম, তারপর গণনা থেকে বাদ যাবে চারটি ক্ষেত্রে। কত ধারা? 12 ধারায়। 29 ধারার যে সংরক্ষণ, মানে তামাদি আইন সংরক্ষণ বা প্রযোজ্য নয় চারটি ক্ষেত্রে। তামাদির অধ্যায় 5টি, বিলম্ব মওকুফের ক্ষেত্র 5টি, 5 ধারা। তাহলে এটাও কিন্তু একটা মনে রাখার টেকনিক, কারণ কয়টি কয়টি এরকম প্রশ্ন আসলে সমস্যা। এরপর আমরা পড়বো কি কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন। আচ্ছা, একটু বিরতি নিয়েছিলাম, আমার মা বোনের বাসা থেকে ট্রেনে আসছেন, স্টেশনে ওনাকে আবার নিতে আচ্ছা। যেতে হবে। তো আর কিছুক্ষণ পরে উনি পৌঁছে যাবেন, যেহেতু রাত 11টা পার হয়ে গেছে, নিতে যেতে হবে। জি আর কিছুক্ষণ ক্লাস নিয়ে আবার বিরতিতে যাব। কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন, এখানে একটা প্রশ্ন আছে। এই প্রশ্নে কি বলা হচ্ছে? ক, দখল পুনরুদ্ধারের তাহলে মামলা করছে এবং দায়েরের সময় ছিল 6 মাস। হ্যাঁ, 6 মাস জি সময় ছিল। ক, 12 মাস পর মামলা দায়ের করে। তার মানে এতটুকু তারা কি বোঝাচ্ছে? 6 মাস পরে মামলা করেছে, তামাদিতে বাড়িতে হয়ে গেছে, হয়ে গেছে না? জি বিবাদী তামাদির মেয়াদ মানে কি প্রশ্ন তোলেনি তামাদির মেয়াদ নিয়ে, তাহলে আদালত কি সিদ্ধান্ত দিতে পারে? তাহলে এখানে এটা 17 সালের প্রশ্ন, 3 ধারাকে টার্গেট করে, তাই না? মেয়াদ অন্তে খারিজ। জি অপশন ক অথবা খ সঠিক মনে হতে পারে, দেখি মনে হয় কি। বিবাদী আপত্তি না করে মামলা গ্রহণ করে বিচার শুরু করবে। কারণ বিবাদী পক্ষ তামাদের মেয়াদ নিয়ে কোনো আপত্তি উত্থাপন করেনি, তাহলে এটা যারা পড়েনি 3 ধারা ঠিকভাবে, তারা মনে করবে যে বিবাদীর আপত্তি না থাকলে আদালতের সমস্যা কি, তাই না? জি 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 ক্ষয় কি বলছে? বিবাদী শর্ত সাপেক্ষে মামলা বিচারে নিবে, তাহলে বিবাদী যদি কিছু শর্ত দেয় তাহলে মামলা নিতে পারে, এটা ভাবছে। কিন্তু না, উত্তর কি? উত্তর হবে ঘ, মামলা খারিজ মামলা করবে। খারিজ। তামাদি 3 ধারা কি বলছে? মেয়াদ মামলা খারিজ, আদালত বাধ্য। জি ঠিক আছে না? কনফিউশন আছে না কিছুটা হলেও? জি জি পরে প্রশ্ন, কোনো মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না। তাহলে মওকুফ হওয়ার ক্ষেত্রগুলো কি কি? 5 ধারায় আপিলের ক্ষেত্রে, রিভিউর ক্ষেত্রে, রিভিশনের ক্ষেত্রেও কিন্তু কি হয়? প্রযোজ্য। এখানে জি ঘতে কি বলা হচ্ছে? সত্য ঘোষণা। কি বলা হচ্ছে? সত্য ঘোষণা। সত্য ঘোষণা হচ্ছে এছাড়া একটা 42 ধারায় মামলা। তো সত্য জি ঘোষণা কি? এটা কিন্তু মূল মামলা, মূল মামলা না? জি তো এটা হবে উত্তর, কারণ মূল মামলার ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না। প্রযোজ্য? না। মামলার ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য হলে 3 ধারার কোনো মূল্য থাকবে না। জি তো কোনো সঠিক অপশন নেই মর্মে মনে হতে পারে, মনে হতে পারে এর মধ্যে যে সবগুলোই তো আছে, তার মানে সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আসলে সত্য ঘোষণা হলো মূল মোকদ্দমা বা শুট। আমরা পড়েছি যে 5 ধারার বিষয়বস্তু বা 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না বা শুটের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু অপশনে তো শুট নাই, মূল মামলা নাই, আছে? অপশন সত্য ঘোষণা আছে স্যার। হ্যাঁ, এই যে মূল মামলা বা শুট এই শব্দটা ব্যবহার নাই, তাই অনেকে মনে শব্দটা নাই। জি সত্য জি জি ঘোষণা এই যে মূল শব্দটা মামলা নাই। এটা কিন্তু অনেকে বুঝতে পারবে না, তাই এটা আনকমন প্রশ্ন বা ভুল আছে প্রশ্নে বলে টাচ করবে না। ক্লিয়ার? জি জি এখানে কনফিউশন সৃষ্টি হতে পারে, তাই আলোচনা করছি। এগুলো প্রশ্ন রিপিট হয়। তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হয় যেখানে কোনো, এখানে দেখেন বাজারে কিছু জনপ্রিয় গাইডে অপশন খ আছে যা ভুল। কি আছে? দেওয়ানি কার্যক্রম আছে। তামাদির 5 ধারা প্রযোজ্য হয় যেখানে কোনো দেওয়ানি কার্যক্রম আছে, এটা ভুল হবে। সুনির্দিষ্ট আইন আছে, যেমন আমরা সিআরপিসির, সিপিসির যেমন 115 ধারা রিভিশনের কিন্তু তামাদির মেয়াদ সেখানে দেওয়া আছে, আছে না? জি আবার বার কাউন্সিল যে অনুচ্ছেদ, সেখানে বলা আছে 90 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে, তাই না? জি তার মানে যেখানে আইনের সুনির্দিষ্ট বিধান আছে সেখানেই কি করতে হবে? মানে প্রযোজ্য হবে, অন্য কোথাও প্রযোজ্য হবে না। তারপর ফৌজদারি কার্যক্রমে তো হবেই না,
বিভাগীয় কার্যক্রমে হবে না, সুনির্দিষ্ট আইন থাকলে হবে, তাছাড়া হবে না। প্রতিটা অপশনই কিন্তু কনফিউশন সৃষ্টি করার মতন। পরের প্রশ্ন হচ্ছে, এটা দেখেন একটা ক্যালকুলেশন করতে হবে। 14 বছর বয়সী এক্স 2014 সালে চুক্তি বলবৎকরণে মামলা করার অধিকার লাভ করে। তাহলে তার বয়স 14, সাল কত? 14। তাহলে তার 2014। বয়স 18 হবে কত সালে? 18 সালে, তাই না? জি। 4-এর সাথে 4 যুক্ত করলে 18 সালে। এখানে যদি 15 সাল দিত তাহলে 19 সালে 3 বছর সে 19 সালে সে কি হতো? উনিশ সালে মামলা করার গিয়ে অধিকার থাকবে। 19 সালে যে সে সাবালক হতো। 14 আর 4-এ 19, আর 15 আর 4, সরি, 14 আর 4-এ 18 বছর 14 হতো। আর জি 19, 2015 আর 4-এ 19 হতো। তার মানে দুইটার সাথে যুক্ত করতে হবে। এখন দুইটা 14 আছে বলে সহজ মনে হচ্ছে। এখানে সাল চেঞ্জ করে দিলেই কিন্তু আপনাদের কনফিউশন তৈরি হবে, তাই না? জি অঙ্ক করতে সমস্যা হবে। এক্স এর মামলা করার তামাদি উত্তীর্ণ হবে কত সালে? আমরা জানি যে এই চুক্তি প্রবলের মামলা করার তামাদির মেয়াদ 1 বছর। কত 1 অনুসারে? বছর। অনুচ্ছেদ 113-তে, তাই না? থে- তো 18 সালে যে সে আর 1 বছর সময় পাবে, তাই না? তাহলে 18 আর 1 19, এটা উত্তর হবে না? জি এটা 19 সালে। কনফিউশন কেন? শান্তভাবে চিন্তা করে গাণিতিক হিসাব করে উত্তর করতে হবে। দ্রুত হিসাব করতে গেলে ভুল হতে পারে, তাই না? জি পরামর্শ দিয়ে দিছি, কারণ হিসাব নিকাশ আছে। এটা 6 ধারার বিধান। মোকদ্দমা দায়েরের পর আর্জি ফেরত দেওয়া হয়েছে, ইতোমধ্যে মোকদ্দমার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কি করবেন? আর্জি ফেরত দিয়েছে, তাই না? আর্জি যদি ফেরত দেয় তাহলে 14 ধারা বিষয় না? জি। তো অনেকে ওই কিন্তু যে এটা যে জামিন। যেহেতু মেয়াদ শেষ তাই মনে করবে যে 5 ধারায় বিলম্ব মকুবের প্রার্থনা করব। 5 ধারায় বিলম্ব মকুবের প্রার্থনা কি মূল মামলায় হবে? না। হবে না। কিন্তু অনেকেই মনে করছে যে যেহেতু আপনার সময় চলে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাই কি করবে? 5 ধারায় প্রার্থনা করে যদি নাই আদালত, একটু ব্যাখ্যা দিয়ে 9 ধারাতেও না, 14 ধারাতে হবে। আমরা 14 ধারাতে বিলম্ব মওকুফ শব্দটা পাই না, কিন্তু 14 ধারাও কিন্তু এক প্রকার বিলম্ব মওকুফ, তাই না? ভিন্ন জি আদালতে যে জি। আপনি বসে আছেন, তাই না? যে সরল বিশ্বাসে ব্যয়িত সময়। হ্যাঁ, ওই রকমই হবে। তো ঠিক আছে, এই যে জি স্যার। কনফিউশন গুলো ধরতে পারছেন? জি জি। যারা একটু বেশি পড়াশোনা করবেন তাদের কনফিউশন কম হবে, যারা কম পড়াশোনা করবেন তাদের কনফিউশন বেশি হবে। আমি কিন্তু ধরিয়ে দিলাম।